থেকে ওরা আবার ঢাকায় নিয়ে আসছে আমাদের বাসায়। বাসায় আসার পরে আমাদের যেই মসজিদে যে ইমাম সাহেব, তাকে ভাইয়া বলে যে, আপনি একটু আসবেন হুজুর, ওর একটু ঝেড়ে দেওয়ার জন্য বা দেখার জন্য যে কি হইছে। তো ইমাম সাহেব নিচে বসা আমাদের ড্রয়িং রুমে, আর উপরে বেডরুম। তো বেডরুমে ইক্তেদার খেলতেছিল। তো ইক্তেদারকে উপর থেকে নিচে নিয়ে আসতেছে, তো জাস্ট সিঁড়ির এক সাইড থেকে ইমাম সাহেবকে দেখছে। দেখেও চিৎকার শুরু করছে, লিটারেলি ও জোরে জোরে চিল্লানো শুরু করছে, মানে ও থাকবে না, ও নিচে কোনোভাবেই থাকবে না, ওরে কেউ ধরে রাখবে না, মানে ও চিল্লাচিল্লি শুরু করছে, মানে ধরাও যাচ্ছে না এরকম একটা অবস্থা। তো ইমাম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও হয়তোবা ভয় পাইতেছে, আচ্ছা ঠিক আছে, ওরা উপরে নিয়ে যাচ্ছে। তো উপরে নিয়ে গেছে। তো যাওয়ার পরে ইমাম সাহেব যেটা বলল যে ও কোনো কিছু দেখে ভয় পাইছে। ও তো ছোট মানুষ, কথা তো বলতে পারে না স্পষ্টভাবে বা ক্লিয়ার না, যে ও বলবে যে ও কি দেখছে বা খারাপ কিছু দেখছে ভালো কিছু, সেটা তো বলতে পারতেছে না। বাট যেটাই দেখছে ও হয়তোবা খারাপ কোনো কিছু দেখছে, যেটা দেখে দেখে ও ভয় পাইছে, আর ভয় পাওয়ার কারণে ও এরকম করতেছে। আর এরকম ও হয়তোবা কিছু দেখে যেটা ওরে দেখা দেয়, আর ও এরকম ভাও ভাও বলে। তো এটা হলো এই ইমাম সাহেবের ব্যাখ্যা। তারপর ইমাম সাহেব হলো পানি পড়া দেয়। তো পানি পড়া দেওয়ার পরে আপু ও খেলতেছিল, তো পানি পড়া নিয়ে যেয়ে আমার ভাগ্নি হয়তোবা, হ্যাঁ আপু বা আমার ভাগ্নি দুজনের একজন পানি পড়া উপরে নিয়ে গেছে। যাওয়ার পরে ও খেলতেছিল, উল্টা দিকে ফিরে আর কি ও খেলতেছে। পিছন থেকে জাস্ট ওর গায়ে পানি পড়াটা ছিটে দেওয়া হয়, আর ও চিৎকার করে ওঠে। এমনভাবে চিৎকার করে দিয়ে রাগ করতেছে, মানে খুব বিরক্ত হইছে, এরকম একটা ওর অ্যাটিটিউড ছিল এই টাইমটায়। তো এরপরে আল্লাহর রহমতে ওদের বাসায় গাজীপুরে ইমাম সাহেবের যাওয়ার কথা ছিল বাসা বন্ধ করার জন্য। তো সেই টাইমে রাস্তার কাজটা অনেক আগের ঘটনা যেহেতু, তো টাইমেরও একটা বিষয় ছিল, যাওয়া হয় না। তো তবে এইখান থেকে নাকি কিভাবে বাসা বন্ধ করা যায়, তো এইভাবে ইমাম সাহেব বাসাটা বন্ধ করে দিছে। তো আর পানি পড়া দেয়। আল্লাহর রহমতে দেখা গেছে এরপর থেকে বাবুর যে ভয় পাওয়ার যে বিষয়টা, সেই জিনিসটা রিকভার হয়েছে। আল্লাহর রহমতে সুস্থ ছিল, মানে রিকভার করছে আর কি। এখন আমি জানি না এটা ভয়ের ঘটনা বা ভয়ঙ্কর কোনো কিছু বা কি, তবে যেটা আমরা যতটুকু শুনছি বা যতটুকু দেখছি সেই প্রেক্ষিতে বললাম। কারণ ও যদি কোনো কিছু নাই দেখতো বা ওর সাথে যদি কোনো কিছু নাই হইতো, ও হয়তো বা এরকমভাবে হাত দিয়ে দিয়ে দেখায় কোনো কিছু বলতো না, যে ও মানে ওখানে কিছু একটা আছে, ও ভয় পাচ্ছে, এই জিনিসটা হয়তো বা ও প্রকাশ করতে পারতো না, বা ও ইমাম সাহেবকে দেখে এত রিয়্যাক্ট করার কিছু ছিল না, বা পানিটা দেওয়ার কারণে ও রিয়্যাক্ট করার কিছু ছিল না। এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আলহামদুলিল্লাহ বাবু সুস্থ আছে, এখন তো স্কুলে যায় মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যেন বাবু সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার আরও কিছু ঘটনা আছে যেগুলো আমি অন্যান্য মানুষের কাছ থেকে শুনছি। আমার হাজব্যান্ডের সাথে একটা ঘটনা আছে, সেটা আমি অন্য সময় ইনশাআল্লাহ আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও রাতের আধারে ভয়ের রাজ্যপুরে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট ওল্ড মিউজিক কামস ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি কথা না বাড়িয়ে, এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত খান। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ছোট ধোপাকান্দি গ্রামে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে ১৯০৭ কি ৮ সালে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোতালেব। মোতালেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বুন্দি মিয়া। এই বুন্দি মিয়া কাজগুলো করে থাকত ১৬ শচীনের সাহায্যে। মোতালিব ছিল অনেক সাহসী, তাই সে ১৬ শচীনের সর্দারকে হাজির করা শিখত। বুন্দি মিয়া মানা করে এবং বলে, তোর বয়স হয়নি, তোকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তার শুনতে নারাজ, তাই বুন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, ছেলের তো অনেক সাহস, শিখতে চাইছে, শেখাও, তুমিই তো কাজ করাও, সবকিছু শিখিয়ে যাও, কাজকর্ম করে খেতে পারবে। দাদা বলে, তুমি যখন বলছো তাহলে আমি শেখাবো। এরপর দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতালেব বলে, ভয় পাও কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখানো যাবে না, ৭ দিনে শেখাতে হবে। মোতালেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাত্রে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতালেব সারাদিন কাজকর্ম করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা শেখাও। দাদা তাকে একটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়নাবাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পড়তে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে জায়নামাজ পেরে জায়নামাজের উপর তসবি হাতে বসে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে, এবং কোনো ভয় পাওয়া যাবে না। মোতালেব দাদার কথা মতো রাত ১টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় বৃত্তের চারপাশে অসংখ্য পিঁপড়া ঘোরাঘুরি করছে, এবং এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি, রাতে কি দেখলা?
মোতালেব বলে অসংখ্য পিঁপড়া এবং মাজুল। দাদা বলে ভয় পেয়েছ? মোতালেব বলে পিঁপড়া দেখে কেউ ভয় পায়? দ্বিতীয় দিন দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে আজকে যাবি বাগিচাবাড়ি আর জঙ্গলে। তো মোতালেব আগের দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো করে, এবং সে কিছুক্ষণ পর দেখতে পায় তার চারপাশে অসংখ্য সাপ। পিঁপড়াগুলোর মতো এই সাপগুলো বৃত্তের চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলেন। মোতালেব সেদিন যায় এবং অনেক ভাল্লুক ওই দিন তার বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। চতুর্থ দিন দাদা মোতালেবকে বলে আজকে যেতে হবে মুখ বেলায় কবরের পাশের ভিটায়। মোতালেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতি। হাতিগুলো ঘোরাঘুরি করে, একটা সময় চলে যায়। পঞ্চম দিন দাদা মোতালেবকে বলে আজকে যেতে হবে বশির তালুকদারের জঙ্গলে। মোতালেব সেখানে বসে একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখ মেলে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে আজকে যেতে হবে কালীবাড়ি। আগের দিনের মতোই সে বৃত্ত এঁকে তার ভেতরে জায়নামাজ বিছিয়ে তসবি হাতে বসে থাকে এবং সে দেখতে পায় এটা প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশে মাটি ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে যাচ্ছে। আরেকবার ভাঙলেই সে নদীতে পড়ে যাবে। তখনই ফজরের আজান দেয়, সে বাসায় চলে আসে। দাদা সকালে এসে বলে নাতি, রাতে কি দেখলা? মোতালেব বলে অসংখ্য পিঁপড়া এবং মাজুল। দাদা বলে ভয় পেয়েছ? মোতালেব বলে পিঁপড়া দেখে কেউ ভয় পায়? আমার চারপাশে মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল। আরেকবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে ভয় করেছে, মোতালেব বলে ভয় করেনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে আর কিছু না, কালকে কিন্তু জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে পারে। পারি, তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। তো সে এবার সপ্তম দিন ফকিরবাড়ি জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে মৃতদেহ একটা জায়নামাজ বিছিয়ে তসবি হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় 4 বেহারার একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকির ভেতর থেকে কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে, এই বেটা, প্রতিদিন ডাকছিস কেন? মোতালেব বলে, আমি ওস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে, ওস্তাদি শিখবি? মোতালেব বলে, জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়। পুরো জঙ্গল কেঁপে ওঠে। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার ধমকই সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এটা বলে সজোরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে যেন লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে, মোতালেব কই? মোতালেবের বাবা বলে, মোতালেব তো এখনও আসেনি। দাদা বলে, তাহলে ওকে নিয়ে আসতে ফকিরবাড়ি জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে, আমার আর কিছু করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে গাবগাছে বন্দি করে গ্রামের লোকজনকে বলে, শনিবার এবং মঙ্গলবার সাবধানে চলাচল করবে, এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝ থেকে একজন বলে ওঠে, এখানে যদি সত্যি 1600 দিনের সর্দার থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তবে আমরা বিশ্বাস করব। দাদা বলে, অমাবস্যা পূর্ণিমার রাতে দেখবা। তারপর অমাবস্যা পূর্ণিমার রাতে গ্রামবাসীকে নিয়ে গাবগাছের কাছে যায় এবং বলে, 1600 জিনের সর্দার দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে গাবগাছে 1 পা এবং পাশের তেঁতুল গাছে 1 পা দিয়ে বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, এবং এর মাঝে আমার নানার দাদাও ছিলেন। এই ছিল ঘটনা। রাসেল ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন, সিলেক্টেড না হলেও কল করে জানাবেন। এইটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা এনজয় করছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, আমার কুষ্টিয়াতে। আমি পেশায় একজন মাদ্রাসার স্টুডেন্ট। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার সঙ্গে ঘটে, জানি না ঘটনাটি কতটা ভয়ঙ্কর, তবে ঘটনাটি আমার সঙ্গে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তো আমি ঘটনায় যাচ্ছি। আগেই বলে রাখি, আমার আব্বু তখন প্রবাসী ছিল, আর আব্বু প্রবাসী থাকার কারণে আমরা গ্রামের বাসায় চলে আসি, আমার নানিদের বাসায়। আমার নানিদের বাসায় ছিল 2টা রুমের। একটা রুমে আমার নানা নানি থাকতো, আরেকটা রুম ছিল ফাঁকা। তা আমরা নানিদের বাসায় চলে আসার কারণে ফাঁকা রুমটাতে আমি আর আমার আম্মু থাকা শুরু করি। তো
তো গ্রামেও আমার অনেক খেলাধুলার সঙ্গী হয়ে যায় এর মধ্যেই। তো রাসেল ভাই, আগেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই, আরও যখন ছোট ছিলাম তখন থেকেই আমার আম্মু খেয়াল করত যে আমি ঘুমের মধ্যে কিছু একটা দেখে, স্বপ্ন দেখে বা কিছু একটা দেখে খুব ভয় পেয়ে জোরে কান্না করে উঠতাম। আম্মু এসে আবার আমাকে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু কি দেখছি বা কি স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে, এটা আমি মনে রাখতে পারতাম না। তো যাই হোক, গ্রামে থাকাও অনেক দিনই হয়ে যায়, প্রায় বছরের বেশি হয়ে যায়। আমার মামার বাসির বাড়িও আমার নানির বাড়ির পাশেই। তো আমার মামার একটা মেয়ে ছিল আমার সমবয়সী। আমার খেলার যতগুলো সঙ্গী ছিল তার মধ্যে আমার মামাতো বোনও একজন ছিল, একই বয়সে। তো আমরা একসাথে ছোটবেলায় কাদামাটি নিয়ে, যেভাবে মানুষ ছোট বাচ্চারা খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা আপনি দেখে থাকবেন, গ্রামের ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলা করে কাদামাটি দিয়ে, বাটি বা মাটির ব্যাং, আরও অনেক কিছু বানায়, চুলা, মাটির চুলা, ওইগুলো আমরা বানাইতাম, আবার খেলাধুলা শেষে ভেঙে ফেলতাম। তো যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। তো আমি আগেই বলেছি আমি স্বপ্ন দেখতাম, রাতে ভয়ও পেতাম, স্বপ্নও দেখতাম বা স্বপ্ন দেখে ভয়ও পেতাম, কিন্তু কি স্বপ্ন দেখতাম এগুলো আমি মনে রাখতে পারতাম না। ভয়ের স্বপ্ন দেখতাম, শুধু এতটুকু মনে আছে যে ভয় পেয়েছি কোনো একটা কারণবশত, কিন্তু আমার মনে থাকতো না। তো যেদিনকার ঘটনা, ওই দিন আমি রাতে আম্মুর সঙ্গে রাতে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমার মামাতো বোনের সঙ্গে আমি খেলা করেছি, মাটির হাঁড়ি পাতিল দিয়ে। তো খেলা করার এক পর্যায়ে আমার মামাতো বোন নিজে খেলতে খেলতে আমার দিকে ঘুরে গেল, ঘুরে কেমন একটা হাসি দিল। তো রাসেল ভাই, আমি কিন্তু আগের কোনো স্বপ্ন মনে রাখতে পারিনি, তবে এই স্বপ্নটা, আরও বেশ কয়েকটা স্বপ্ন আমি এখন পর্যন্ত মনে রেখেছি। তো আমি দেখছি যে আমার মামাতো বোন আমার দিকে ঘুরে হাসল। হাসতে হাসতে তার 3টে আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল এবং মাঝখানের যে আঙ্গুল, এই 3টে আঙ্গুল দিয়ে আমার কপালের মধ্যে জোরে চেপে ধরেছে। তো জোরে চেপে ধরার কারণে আমার কপালের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। তো এই যন্ত্রণা হইতে হইতে সাথে সাথে আমার ঘুমও ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরেও আমি দেখছি যে কেউ নাই, মানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কারোর হাতের স্পর্শ আমি অনুভব করছি, যে কেউ আঙ্গুল দিয়ে, 3টে আঙ্গুল দিয়ে আমার কপালের মধ্যে জোরে চেপে ধরে আছে, কিন্তু কাউকে আমি দেখতে পারি না। আর ওই মুহূর্তে আমি নড়াচড়াও করতে পারছি না, কোনো মুখ দিয়ে আওয়াজও বের করতে পারছি না, শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর কিছুই করতে পারছি না। এমন অবস্থায় থাকতে 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 হঠাৎ করে একসময় জিনিসটা আমাকে ছেড়ে দেয়, আর আমি সাথে সাথে জোরে চিল্লায় কেঁদে উঠি। সাথে সাথে আম্মু এসে আমাকে আবার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো ওই দিন যাই চলে যায়। তা আমি তখন এতটাই ছোট ছিলাম, মানে বুঝতাম না, ৬-৭ বছর বয়স ছিল। রাসেল ভাই, বুঝতে তো পারছেন, বুঝতাম না যে এই জিনিসগুলো আম্মু আব্বুকে জানাইতে হয় যে এরকম ভয় পাইছি বা এরকম কিছু আমি অনুভব করছি, এটা আম্মুকে জানাইতে হবে। ভয় পেতাম, কিন্তু নিজের মধ্যে রাখতাম। তো ছোটবেলা থেকেই, শুধু এখন থেকে না, ছোটবেলা থেকেই আমি, মানে দিনগুলো আমার খুব ভালোই যেত, কিন্তু রাত হলে আমার নিজের কাছে মনে হতো হয়তো কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। খুব নার্ভাস করতাম নিজের কাছ থেকে, রাত্রি যেন আমি সহ্য করতে পারতাম না, খুব খারাপ লাগতো আমার কাছে। তো রাসেল ভাই, এর মধ্যে আরও অনেক দিন কেটে দেয়। আমি অমনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু কি স্বপ্ন দেখি বলতে পারি না, শুধু চিল্লায় কেঁদে উঠি। তো এই কারণে আম্মু অনেকবার অনেক হুজুরকে দিয়ে আমাকে ঝাড়ায় দিছে, কিন্তু তেমন খুব একটা লাভ হয়নি। তো রাসেল ভাই, এমনই অনেক দিন মাঝখানে কেটে যাওয়ার পরে আরেক দিন রাতে, সম্ভবত সেটা চাঁদ রাত ছিল, কোনো একটা উৎসব ছিল, সম্ভবত চাঁদ রাতই হবে। তো পাশে মামাবাড়ি থাকার কারণে মামা মেয়ে আরও ছেলেপেলে ছিল, ওদের সঙ্গে খেলাধুলা করে এসে সন্ধ্যার পরে খেয়ে দিয়ে ঘুমায় গেছি। তো রাসেল ভাই, আপনি জানবেন কিন্তু যে গ্রামে সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সবাই, আরও এটা যেহেতু অনেক আগের সময়ের কথা, তো বেশি মানুষ রাত জাগত না। যারা এশার নামাজ পড়ে তারা নামাজ পড়ে ঘুমাইত, আর যারা নামাজ পড়ত না তারা এশার আজান চলত, ওই অবস্থায় শুয়ে পড়ত। তো সম্ভবত কোনো একটা উৎসবের রাতই হবে, সেদিন আনন্দ করছি, আনন্দ করে অমন খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ছি। এই শুয়ে পড়ার কারণে, শুয়ে পড়ার পরে, তো রাসেল ভাই আগে বলে রাখি যে আমার একটা পুতুল ছিল। এখনকার বাচ্চারা যেমন, তাদের এখন আধুনিক যুগ, অনেক খেলনা বের হয়েছে, পুতুল নিয়ে খেলা তারা খুব কমই খেলেছে, মোবাইল নিয়ে পড়ে থাকে বা আরও অনেক জিনিস নিয়ে তারা পড়ে থাকে। তো আমাদের সময় রাসেল ভাই পুতুল ছিল, তুলা দিয়ে তৈরি করা পুতুল ছিল। তো এই পুতুল নিয়ে খেলাধুলা করতাম। তো আমার একটা পুতুল ছিল কালো কালারের, অনেক সুন্দর, পুতুলটা আমার খুব প্রিয় ছিল। পুতুলের 2টা চোখ পুঁতি দিয়ে আঁকানো, পুঁতি দিয়ে গাঁথা 2টা চোখ ছিল, আমার খুব ভালো মনে আছে, এখন আমার চোখের উপর ভাসে। তো যাই হোক, সেই পুতুলটা পরিত্যক্ত হয়ে গেছিল, পুতুলটা মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে, তুলামুলা বের হয়ে যাওয়ার কারণে আম্মু ওটা ফেলায় দেয়। তো যাই হোক, ওই পুতুলটা কিন্তু তখন আমার ঘরে ছিল না। তো হঠাৎ করে আমি ওই দিন রাতে যখন খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি আনন্দ ফুর্তি করে এসে, ঘুমানোর পরে প্রায় হয়তো মাঝরাত হবে, তখন হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমার বুকের উপরে ওই সেই পুতুলটাই, আমার সেই পুতুলটাই বসে আছে,
তার 2টা হাত আমার বুকের উপর জোরে চাপ দিয়ে। তো ঘুমের মধ্যে আমার খুব অসহজ ফিল করতে করতে বুকে যন্ত্রণা এবং সাথে সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপদ্রব। এরকম একটা অবস্থা, নিঃশ্বাস নিতে পারছি না। তো স্বপ্নের মধ্যে এমন করতে করতে আমার সাথে সাথে স্বপ্ন ভেঙে যায়। রাসেল ভাই, স্বপ্ন ভেঙে যাওয়ার পরও কিন্তু আমি দেখছি ওই পুতুলটা আমার বুকের উপর বসে আছে। আমি তখন স্পষ্ট, আমি স্বপ্নের মধ্যে স্বপ্ন ভেঙে গেছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমার আম্মু পাশে শুয়ে আছে। কিন্তু সেই দিনের মতো, গতদিনের মতো আমি কোনো চিল্লাপাল্লা করতে পারছি না, কোনো আওয়াজ করতে পারছি না, নাড়াচাড়াও করতে পারছি না। নিজের কোনো অঙ্গ দেখছি, আম্মু ওই কোনায় শুয়ে আছে, আর ওই জিনিসটা আমার বুকের উপর এভাবে চেতে ধরে আছে। তো রাসেল ভাই, আরেকটা জিনিস, যেদিন আম্মু আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো সেদিন কিন্তু আমি কোনো স্বপ্ন দেখতাম না, বা এই ধরনের কোনো কিছু আমার সাথে কোনোদিন হয়নি। কিন্তু যেদিন একটু দূরে আমার থেকে শুয়ে ঘুমাইতো, খুব বেশি দূরে তো না, একই খাটে আমরা শুইতাম আম্মু আর আমি, ছোট ছিলাম, আমি হয়তো মাঝে 1 হাতের ডিস্টেন্স এমনই হইতো। তো এমন একটু 1 হাতের ডিস্টেন্স এমনই দূরত্ব হবে, শুয়ে আছে, পাশে ওই জিনিসটা আমার বুকের ওপর চাপ দিয়ে বসে আছে। তো এক পর্যায়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হইতে হইতে আমার চোখ দিয়ে পানি ঝরছে অজহরে, কিন্তু আমি কোনো আওয়াজ করতে পারছি না। আমার মনে হলো যে আজকে রাতই হইতে আমার শেষ রাত। আমি দেখতে পাচ্ছি আম্মু আমার পাশে শুয়ে আছে। তো এমন অবস্থায় আমার মুখ দিয়ে সম্ভবত ঘুমানির কোনো একটা আওয়াজ বের হয়, আর আম্মুর ঘুম ভেঙে যায় সাথে সাথে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি কিন্তু তখনও দেখতে থাকতে আম্মু যে আমার কাছে সরে আসছে, আমার বুকের উপর তার হাতটা রাখছে, আমি তখনও দেখতে পাচ্ছি যে ওই পুতুলটা আমার বুকের উপর আছে। কিন্তু আম্মু কোনো কিছু দেখতে পাচ্ছে না, ওই পুতুলটা আমার তখনও আমার বুকের উপর আছে। হঠাৎ করে আম্মু যে আমার বুকের উপরে হাত দেয়, সাথে সাথে ওই পুতুলটা দেখে আমি চোখের পলকে ভ্যানিশ হয়ে যায়। খুব ভয় পেয়ে যায়, আমি জোরে চিল্লায় কেঁদে উঠি। আম্মু আবার আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় দেয়। তো রাসেল ভাই, সকালে উঠে আমি পরের দিন আম্মুকে সব ঘটনা বলি। অন্যদিন কোনো কিছু না বললেও সেদিন আমি ওই 2 দিনের স্বপ্ন মনে ছিল, আমি সব কিছুই আম্মুকে বলি। তো বলার পরে আম্মু মোটামুটি চিন্তিত হয়ে যায়। তো নানির কাছে যাওয়ার পরে নানি আমাকে অনেক দূরে একটি হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর ঝাড়টা দেয়, একটা তাবিজও দেয়। তো যাই হোক, তাবিজ নেওয়ার পরে অনেক দিনই ভালো ছিলাম। তারপরেও আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য ঘটনায় শেয়ার করব। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা, ফার্স্ট টাইম অডিও ক্লিপ, তো হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি। কেমন হয়েছে জানি না, যদি আপনার কাছে ভালো লাগে, সিলেক্ট করার মতো হয় তাহলে অবশ্যই প্লে করবেন। আর যদি মনে হয় এটা সিলেক্ট করার যোগ্য হয়নি, তাহলে দরকার নেই, আমি অন্য ঘটনা পাঠাবো। তো এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা। আমি এখন বর্তমানে হাফেজি শেষ করেছি, মাওলানা পড়ছি। এই 2024 সালে আমার মাওলানাও কমপ্লিট হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা আজকে বছরের প্রথম শুক্রবারে আপনাদের সামনে দারুণ একটা এপিসোড নিয়ে এসেছি বলে আমরা বিশ্বাস করি। কতটুকু ভালো লাগছে বা কতটুকু আনন্দ দিতে পারছি সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এখন আমরা সরাসরি পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক গ্রামে। আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনা। ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময় এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, উনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল, তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়ও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটোমিল ছিল না। যেই মালিকের চাউলের মিলে কাজ করত সেই মালিকেরই আবার দিনের বেলায় ধানের জমিতে কাজ করত, ওই মালিকেরই। আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায়ও কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউলের মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাত, আর সেটা এক রাতে চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে 1 রাত লাগত না, যদি ঠিকমতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলায় গেলে 2টা-2:30টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা, সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল, তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিকমতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যারা ঘরে যাবে। তিনি মনে মনে বলছিলেন, 200 মণ ধান ভেঙে 2টা-2:30টার মধ্যে শেষ হয়ে গেল, 300 মণ ধান ভাঙতে কতক্ষণ লাগত? যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যেই মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির শেষ হয়ে যাবে, এতে করে ঘুমানোর সময়টাও একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ। রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে।
বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন এসব কিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য দুইটা রাস্তা ছিল, একটা ছিল পাকা সড়ক, আরেকটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে, ধান ক্ষেতের মোটা আল পথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে, আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10-12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কিনা জানি না, তবে মানুষ যেটি আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথে দিয়ে এমদাদুল চাচা যাচ্ছে সেই রাস্তা ধরে সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যেই আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফিট দূরে আরেকটা আলপথ ডান পাশে গেছে, যা পুকুর আর ওই গাছের দিকে গেছে। তিনি ওই আলপথে 30 ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন ওই মানুষের মতো অবয়ব তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান দুইটা ছিল হাতির কানের মতো, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো। সেখানে থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সেই হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম ভয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকম ভয় পাওয়ারই কথা। এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব এন্টিটি নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত। এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি ঠাই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালেও এমন অবস্থা যে শরীর ঘেমে নেই একাকার। সেই এন্টিটি তার সামনে 30 ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। তার এমন ভাব নিয়ে গেল যে ওই এন্টিটি দেখে পাই নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানিশ হয়ে গেল। দূর থেকে তখন আজানের ধ্বনি ভেসে আসছে। এমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি। অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। তার ঠিক 10-12 দিন পরের ঘটনা। যেই মালিকের ধান ভাঙত সেই মালিকের ধানের সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে। তখনকার সময় বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না। ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো। দিনের বেলায় কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন। জমির পরিমাণ বেশি হওয়ায় পুরো রাত লেগে যাবে সেচ দিতে। এতে করে দিনের বেলায় বাড়ির কিছু টুকিটাকি কাজও করা যাবে। যেখানে মেশিন সেট করা হবে সেখানকার বর্ণনা দেই। এমদাদুল চাচা যেই মালিকের কাজ করত ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আগেই বলেছিলাম ওই গ্রাম আর আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল, আর ওই জমির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশেই নলকূপ স্থাপন করা ছিল। যাই হোক, তিনি সন্ধ্যার আগেই মেশিন স্টার্ট দেন। তারপর তিনি ঘুরে ঘুরে সব জমির আলপথগুলো কেটে দিলেন। সবশেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি যাবেন তখন তার 4 বছরের বাচ্চা তার পেছনে লেগেছে, সেও যাবে তার সাথে। অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবেই, কি আর করা। তিনি সাথে নিয়ে গেলেন। আর হ্যাঁ, সেই মেশিন রাখার জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ওপরে ঘরের চালা, 2 জালা বিশিষ্ট। সেখানে একটি বুড়ি এন্টিটি দেখা যেত। এমদাদুল চাচা সেটা আগে ভাগেই জানতেন। এর আগেও অনেকবার পানির সেচে গিয়ে মুখোমুখি হয়েছেন, তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করত। বুড়িটি দেখতে ছিল খুবই জীর্ণশীর্ণ, পঙ্খাল প্রকৃতির, ধবধবে সাদা। কিন্তু চাচা তার ছেলেকে সেই মেশিন ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ বসে থাকার পর ছেলে ঘুমিয়ে পড়ল। ছেলেকে সেই মেশিন ঘরে শুইয়ে রেখে ধানের খেতে গেলেন, জমিতে পানি ঠিকমতো দেয়া হচ্ছে কিনা দেখতে। জমির সব আলপথ ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ শুনলেন। তিনি বুঝতে পারলেন মেশিন ফেল করেছে। তিনি তাড়াতাড়ি মেশিন ঘরে আসলেন। এসে দেখেন মেশিন বন্ধ। তিনি ভাবছেন মেশিন ফেল করলে তো শুধু পানি উঠবে না, মেশিন তো বন্ধ হবে না। কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে? আর ছেলে তো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলেন ঘরের চালা নেই।
তিনি জানতেন এটা বুড়ির কাজ, কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাত। বুড়ি এন্টিটি বলেছিল যে যখন আমি এখান থেকে কোথাও যাব তখন এই মেশিন ঘরের চালা উড়িয়ে নিয়ে যাব, আবার যখন আসব তখন চালাটা উড়িয়ে নিয়ে আসব, ভয় যেন না করা হয়। এটা ভাবতেই খুব ঝড় শুরু হলো, আর সেটা কেবল সেখানেই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। এমিদাদুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে, আর বুড়ি তার সামনে ভাসমান অবস্থায় এসে বলল, কিরে, ভয় পেয়েছিস? চাচা বলল, ভয় পাবো কেন, কিন্তু এরকম করা কি উচিত? আমার ছেলেকে নিয়ে এসছি। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না। তখনই এমেদাদুল চাচা আগান্বিত হয়ে বললেন, তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ কেন? মেশিন বন্ধ করছো কেন? তখন বুড়ি বলল, আমি কিছু করিনি রে, আমার এক নাতি এসেছিল, সে এরকম করেছে। তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে, তাই সে মজা করে এমনটা করেছে। তখন এমেদাদুল চাচা বলল, তোমার নাতি আবার কে? কোন দিন দেখা হয়েছিল আমার সাথে? বুড়ি বলল, তুই ধান ভেঙে আসছিলি মাঠের ক্ষেতের ভেতর দিয়ে, তখন দেখা হয়েছিল। এমদাদুল চাচা বললেন, হ, এবার বুঝেছি। বুড়ি বলল, তার বুকের মাঝখানে একটা চোখ ছিল, যা তুই দেখতে পাসনি, কিন্তু সে ঠিকই দেখতে পেয়েছে। মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে আয়, তোর আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না, একটা স্টার্ট দিলেই পানি উঠবে, আর টিউবওয়েলে পানি তুলতে হবে না। আপনারা জানেন কিনো জানি না, সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউবওয়েল লাগানো থাকে, আর সেখানে পানি তোলার পরেই মেশিন স্টার্ট দিলে তারপর পানি ওঠে। অতঃপর এমদাদুল চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন, তারপর তিনি দূরে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন মেশিন একা একাই স্টার্ট হয়ে গেছে। এই ছিল বাস্তব ঘটনা। এই বাস্তব অভিজ্ঞতা তিনি বলেছেন। পৃথিবীতে কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনাটা একটা অবিশ্বাস্য ঘটনা যে একজন বৃদ্ধ মহিলা সেরকম ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু এরকম অলৌকিক ঘটনা ঘটে বলেই আমরা সেটা জানতে পারি। এবং এই ঘটনাটি নওগাঁ এলাকার। আপনারা চাইলে খোঁজ নিতে পারেন, জানতে পারেন, এবং যদি আপনারা খোঁজ নিয়ে কিছু জানতে পারেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় স্পিরিট বিয়ার উইথ মি রিটার্নস উইথ ওয়েলকাম ব্যাক। যেহেতু বছরের শুরুর এপিসোড এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে নতুন নতুন ঘটনা নিয়ে আসার, আজকেও তার ব্যতিক্রম নয়। আরেকটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমাদের লিখেছেন আমাদের খুবই পছন্দের একজন স্টোরি টেলার সোহাগ চক্রবর্তী। আমরা এখন সরাসরি তার কাছে যাব এবং শুনে আসব তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। চলুন শুরু করা যাক। লিসেনার, কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবসময় রাসেল ভাইয়ের সাথে কানেক্ট থাকেন, সো আপনারাও অনেক ভালো আছেন এটি আমি বিশ্বাস করি। আমি চক্রবর্তী, যশোর থেকে অনেক দিন পর আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আসলে কাজের সুবাদে আমি এখন রাজশাহীতে থাকি, সো রাজশাহী থেকে যশোর ট্রেনের মাধ্যমে আমার অনেক বেশি ট্রাভেল করার প্রয়োজন পড়ে। এমনই একটি ট্রাভেলের ফাঁকে এই ঘটনাটি সাডেনলি আমার সংগ্রহে চলে আসে। কাজের ব্যস্ততার কারণে আসলে ঘটনা তেমন একটা শেয়ার করা হয় না বা সংগ্রহ করা হয় না, কিন্তু সাডেনলি এই ঘটনাটি আমার কাছে চলে এসেছে। ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও এই ঘটনাটি অনেক ভালো লাগবে। তো দেরি করা কিসের, চলুন আমরা ঘটনাতে চলে যাই। আর ঘটনা যিনি আমার সাথে শেয়ার করেছেন, উনি একসময় ট্রেন চালাতেন, ট্রেনের চালক ছিলেন। সঙ্গত কারণে উনার নাম এবং কোন লোকেশনে এই ঘটনাটি ঘটেছে এটি আমি শেয়ার করছি না। কেন শেয়ার করছি না, আপনারা ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। ঘটনাটি ১৯৯৪ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ। শফিকুল সাহেব উনার বাসা থেকে রওনা হয়েছেন। উনি, আপনারা যেহেতু জানেন বা আমি আগে বলেছি, উনি পেশায় ছিলেন ট্রেনের চালক। উনার বাসা থেকে স্টেশনের দূরত্ব ৪ কিলোমিটার। আর আজ উনি যে ট্রেনটি চালিয়ে যাচ্ছেন, ট্রেনটির শিডিউল হচ্ছে রাত ১টার সময়। এই ৪ কিলোমিটার রাস্তার রাত ১টার সময়, আর যেহেতু ১৯৯৪ সালের দিকের ঘটনা, উনি সাইকেলে ট্রাভেল করে বাসা থেকে স্টেশনে যাবেন, এটি উনি ঠিক করেছেন। তো উনার যেহেতু নাইট টাইম, রাত্রে খাওয়া দাওয়া বা সাথে শীতের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া ইত্যাদি কারণে উনি একটি ব্যাগের মধ্যে ওনার যে প্রয়োজনীয় সকল জিনিসগুলো ভরে উনি সাইকেলের পিছনে বেঁধে সাইকেল চালানো শুরু করেছেন। বাসা থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার দূরে উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছেন, উনি বের হয়েছেন অ্যাভারেজ ১২টা ১০-১৫ এমন টাইমে। উনি ঠিক করেছেন যে উনার স্টেশনে যেতে ৩ কিলোমিটার রাস্তা ১০-২০ মিনিট বা ২৫ মিনিট লাগুক, তারপরেও উনার এনাফ সময় থাকবে।
তার মধ্যে উনি রেডি হয়ে ওনার সকল কাজকর্ম গুছিয়ে নেবেন। তো উনি সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে বাসা থেকে যখন 1-1.5 কিলোমিটার দূরে উনি চলে এসেছেন, স্টেশনের পাটিমানের যেটাই উপর দিয়ে ট্রাকগুলোর উপর ট্রেন চলে এমন একটি জায়গায় চলে এসেছেন এবং ওই ট্রাকের পাশেই একটি ডাস্টবিন আছে অনেক বড়। ওই ডাস্টবিনে লোকজন ময়লা ফেলে, শহরের ময়লা ওখানে ফেলা হয়, আশপাশে যাদের বাড়ি আছে ওনারা ফেলেন। উনি ওই ডাস্টবিনের পাশ দিয়ে যখন সাইকেল চালিয়ে যাচ্ছেন, ঠিক ডাস্টবিনের ওখানে আসলে ওনার সাইকেলের টায়ার হঠাৎ পাংচার হয়ে যায়। উনি বুঝতে পারেন না যে কেন পাংচার হয়ে গেল। তারপরেও রাস্তায় কোনো জিনিস অনেক সময় থাকতে পারে, যেটির উপরে সাইকেল উঠলে কিন্তু পাংচার হয়ে যেতে পারে। তো উনি তেমন একটা কিছু না মনে করেই ওখান থেকে ক্রস করে যাওয়ার চেষ্টা করলেন। তখন কিন্তু বাইরে অনেক ঠান্ডা এবং অনেক কুয়াশা পড়েছে। উনি ওই অবস্থায় তখন দেখেন ওই ডাস্টবিনের প্রায় মধ্যে এক সাইডে বসে দুটা বাচ্চা কিছু একটার জন্য খাওয়ার চেষ্টা করছে, খাচ্ছে আর কি। তো উনি ওটি তেমন একটি গুরুত্ব দিলেন না। তারপরেও উনি যখন একটু আগে চলে গেলেন ওই জায়গাটি ক্রস করে, তখন ওই বাচ্চারা খুব জোরে জোরে হাসছে। এটি দেখে উনি আরও অবাক হলেন। উনি তখন সাথে থাকা একটি টর্চ লাইট ছিল উনার। টর্চ লাইটটি অনেক বড় এবং ব্যাটারি চালিত টর্চ লাইট, 3 ব্যাটারির। উনি ওই টর্চ লাইটটি ওখানে মারলেন, মেরে দেখেন ওখানে কেউ নাই। হতেই পারে যে বাচ্চারা অন্য সাইডে কোথাও বা ডাস্টবিনের অপোজিট সাইডে গিয়ে হাসাহাসি করছে, হতেই পারে। উনি এটিকে তেমন গুরুত্ব না দিয়েই উনি স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। যেহেতু উনি হেঁটে যাচ্ছেন, উনার একটু দেরি হয়ে গেছে, আর রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটু কষ্টকর। উনি মোটামুটি টাইমের একটু আগে গিয়ে স্টেশনে পৌঁছালেন। তাড়াহুড়ো করে ওনার সাইকেলটি স্টেশনের ভিতরে একটি জায়গায় রেখে লকটক দিয়ে ওনার ব্যাগেজগুলো নিয়ে উনি ট্রেনে উঠলেন। চালকরা যেই জায়গায় আর কি ট্রেন চালায় ওই কেবিনের মধ্যে উনি উঠলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, ট্রেন কিন্তু একজন লোক চালায় না, ওনার সাথে আরও কিছু সহযোগীরা থাকেন। তো ওনার সাথে আর একজন আছে যারা বিভিন্ন কাজ করে দেয়, এমন লোক আর কি। তো উনি গিয়ে দেখে তারা অলরেডি চলে এসেছে। বাইরে প্রচণ্ড শীত। উনার ওই অবস্থায় তাড়াহুড়ো করে আসা দেখে উনারা একটু রেগে গিয়ে, কি ব্যাপার, আপনি এত দেরি করলেন কেন, বিভিন্ন রকম কথা উনাকে বলছেন। তো উনি বললেন যে আসলে এই ব্যাপার, আমার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে আমি কিন্তু আসতে পারিনি। তারপরেও অনেক দ্রুত দ্রুত আমি আসার চেষ্টা করেছি। ঠিক শিডিউল টাইম অনুযায়ী উনারা ট্রেন চালু করলেন। ট্রেন চলছে। স্টেশন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ওনারা চলে এসেছেন। বাইরে পরিবেশ কিছুই দেখা যাচ্ছে না, এমন কুয়াশা, এবং ওনাদের অনেক বেশি লাগছে। ওনারা অনেক শীতের কাপড় টাপড় পরে তারপরে আছেন ওখানে। আর ট্রেনের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন খাওয়া দাওয়া করা যায়, চা, বিভিন্ন বিস্কিট, বিভিন্ন রকম জিনিস আপনি যা চাইবেন তাই পাওয়া যায়, এমন একটা অবস্থা। তারপরেও যেহেতু ওনারা নাইট টাইমে ট্রেন চালাবেন, উনি বাড়ি থেকে ওনার কিছু পছন্দের শীতের পিঠা করে নিয়ে এসেছিলেন। ওনারা সবাই মিলে ওই খাবারগুলো খাচ্ছে, চাটা খাচ্ছে। 70 কিলোমিটার চলে আসার পরে উনি হঠাৎ লক্ষ্য করেন একটি বাচ্চা ট্রেনের সাথেই দৌড়াচ্ছে। উনি হঠাৎ এটি দেখে মারাত্মক অবাক হয়ে যান যে আসলে ট্রেন তো অনেক স্পিডে চলছে, এই স্পিডে বাচ্চাটি কিভাবে ছুটছে, এবং বাচ্চাটির বয়স অ্যাভারেজ 4 থেকে 5 বছর এমন। সেটি একটি বাচ্চা মেয়ে। এটি উনি খুবই অবাক হয়ে যান দেখে। এরপরে উনি আবার একটু যদি ভালো করে দেখতে যান, দেখেন না, ওখানে তো কেউ নাই। উনি এই কথাটি কিন্তু ওই যে সাথে আর কয়েকজন ছিল ওনাদের সাথে প্রথম পর্যায়ে শেয়ার করেন না। উনি আবার সামনের দিকে দেখতে থাকেন, আবার ওনারা গল্প করতে থাকে, নীলেদের কাজে আবার ব্যস্ত হয়ে যান। আবারও কিছু সময় পরে উনি দেখেন যে কিছু বাচ্চা ছুটে এসে ট্রেনের ট্র্যাকগুলোর উপরে লাফিয়ে পড়ছে। এইবার কিন্তু উনি মারাত্মক আকারে ভয় কেঁপে যান, যেই বাচ্চারা কোথা থেকে আসছে এবং ট্রেনের ট্র্যাকের উপরে ঝাঁপ দিয়ে পড়ছে, তাহলে তো এরা মারা যাবে। উনি তখন ওনার সাথে থাকা যে লাইটটি ছিল ওই লাইটটি নিয়ে ট্রেনের দরজা দিয়ে ঝুলে লাইট মেরে দেখার চেষ্টা করেন। এই চেষ্টা করতে গিয়ে হঠাৎ কিছুতে উনি মারাত্মক আকারে হাতে বাড়ি খান এবং বাড়ি খেয়ে উনি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে উনি ভয়ও পান, কারণ উনি লাইট মেরে দেখেন ওখানে কেউ নাই। উনি সাথে সাথে ভিতরে চলে আসেন এবং ওনার সাথে থাকা যে লোক আর যারা ছিলেন ওনারা বলেন, কি ভাই, আপনার কি আজকে মাথাটা খারাপ হয়ে গেছে কি? আপনি কি দেখছেন? ট্রেনের এই নিচে নিচে এইভাবে ঝুলে ঝুলে লাইট মারছেন, এই যে হাতে আঘাত পেলেন, কি অবস্থা কি আপনার? উনি তখন বলেন যে আমি এই জিনিসগুলো দেখেছি। তখন ওনার সাথে যারা ছিলেন ওনারা খুব হাসি তামাশা শুরু করেন এবং বলেন যে আপনার তো আসলে মাথার সমস্যা হয়ে গেছে, আপনি পাগলের ডাক্তার দেখান। বাচ্চারা ট্রেনের সাথে দৌড়াবে, আবার ট্রেনের ভিতরে এসে লাফ দিয়ে পড়বে, তাও আবার এত রাত্রে,
এখন রাত কয়টা বাজে আপনি দেখেছেন ঘড়িতে? এত রাত্রে কোথায় পাবেন বাচ্চা? আপনার মাথার সমস্যা। উনি মনে করলেন হ্যাঁ, আসলে হতেও পারে ওনার কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে হয়তো। উনি একপাশে একটা জায়গায় গিয়ে বসে থাকলেন এবং ওনার সাথে আর যারা ছিলেন ওনারা কিন্তু ওনার কাজগুলো সবাই মিলে ভাগবটরা করে করতে থাকলেন। প্রায় ১-১.৫ ঘন্টা পরে অনেকে ঝিমঝিম অবস্থা, অনেকে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার কোনোভাবেই টেনশনে ঘুম আসছে না। উনি সামনের দিকে তাকিয়ে বসে আছেন। হঠাৎ লক্ষ্য করেন সামনে একটি বাচ্চা ছুটে আসছে এবং তার হাতে একটি লাল ফ্ল্যাগ। সে প্রচণ্ড জোরে, মানে ট্রেন তো সামনের দিকে প্রচণ্ড জোরে যাচ্ছে, আর সেই বাচ্চাও ততটা স্পিডে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করার জন্য ছুটে আসছে। মনে হচ্ছে যে ওই বাচ্চাটি লাল সাইন দেখিয়ে ট্রেনকে থামাতে যাচ্ছে, আবার পাশাপাশি সেই ট্রেনের চাকার নিচেও পড়তে চাইছে, এমন একটা মনোভাব। এবং ট্রেনের সামনে যে আলোটি আছে, ওই আলোটিতে ওই বাচ্চাটির মুখ কোনোভাবে বোঝা যাচ্ছে না, শরীরটি কোনোভাবে বোঝা যাচ্ছে, কারণ বাইরে অনেক কুয়াশা। উনি কি করবেন না করবেন ওনার মাথায় কাজ করছে না। ওনার সাথে যারা ছিল ওনাদের উনি কিলঘুষি মারছেন যে ওঠেন ওঠেন ওঠেন, দ্রুত ওঠেন, দেখেন কি হয়ে যাচ্ছে। কিন্তু ওনাদের ঘুম কোনোভাবেই ভাঙছে না। উনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। উনি খুব জোরে ট্রেনের হর্ন চেপে দেন এবং ব্রেক করেন, যার ফলে ওনার সাথে আরও যে কয়জন ছিল ওনারা খুব লাফ দিয়ে ঠেলে ওঠেন। এ কি করছেন ভাই? এই বলতে বলতে তারা লাফ দিয়ে ঠেলে ওঠেন এবং ওনাকে গালাগাল করতে থাকেন। কি ব্যাপার, আপনি ফাঁকা রাস্তায় হর্ন দিচ্ছেন এবং ব্রেক চাপলেন কেন? আপনারা জানেন ট্রেন ব্রেক করলে বেশ কিছুটা দূরে গিয়ে ট্রেন থামে। তো উনি আসলে মাথায় কোনো কিছুতে কাজ করেছিল না। ট্রেন যখন থেমেছে উনি সাথে সাথে ট্রেন থেকে নেমে ছুটে পিছের দিকে চলে আসেন এবং উনি দেখার চেষ্টা করেন যে আসলে কি হয়েছে, ওখানে কেউ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। ওনার এই পাগলামি আচরণ দেখে ওনার সাথে আরও যে কয়জন ছিল ওনারাও নেমে ওনার পাঁচ ছোটে যে উনি একটু আগে আঘাতপ্রাপ্ত হয়েছেন, উনি উল্টাপাল্টা করছেন, ওনার আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ক্ষেত্রে কোনো হ্যালুসিনেট হচ্ছে কিনা। ওনারা এইসব ভেবে ওনার পাঁচ ছোটে। ওনারা পাঁচ ছুটে গিয়ে দেখেন যে উনি ট্র্যাকের পরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনারা ধরাধরি করে ওনাকে আবার ট্রেনের মধ্যে নিয়ে আসেন। পানি টানি দিলে উনি আবার সেন্সে ফিরে আসেন। আবার ট্রেন চলা শুরু হয়। এই করতে গিয়ে ট্রেনের কিন্তু শিডিউলে বেশ কিছুটা ঘাটতি হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায়। ওনারা এবার ট্রেনটি কিন্তু আরও একটু জোরে চালানোর চেষ্টা করেন, কারণ ঠিক সময়তে পৌঁছানোর জন্য এই টাইম গ্যাপটি ফিল আপ করার জন্য ওরা একটু জোরে চালানোর চেষ্টা করেন। ট্রেন চলছে, চারিপাশে খোলা মাঠ, একটা বিলের পাশ দিয়ে ট্রেনটি চলছে এবং একটা পর্যায়ে গিয়ে একটা সেতু আছে। একটা সেতুর উপর দিয়ে ট্রেনটি যাবে, এমন একটি পজিশনে গিয়ে ঘটে অদ্ভুত একটি কাণ্ড। ওই ট্রেনের ড্রাইভিংয়ে যারা ছিলেন, মানে ওই রুমের মধ্যে যারা ছিলেন, তারা সবাই লক্ষ্য করেন বেশ অনেকগুলো বাচ্চা তারা সেতুতে ওঠার আগে একটা প্লেসে দাঁড়িয়ে আছে এবং রাত তখন 3:30-4টের কাছাকাছি আমার একটা সময়। ওই বাচ্চারা ট্র্যাকের পরে লাফ দিয়ে পড়ছে, হাত পা ট্র্যাকের উপরে দিয়ে দিচ্ছে যাতে তারা ট্রেন তাদের হাত পায়ের উপর দিয়ে চলে যায়, তারা মারা যায় বা আত্মহত্যা করার চেষ্টা করছে। এটি দেখে ওই রুমের মধ্যে যারা ছিলেন, যারা ট্রেন অপারেট করছিলেন, তারা সবাই মারাত্মক ভয় পান। তখন ওনারা বুঝতে পারেন যে আসলে উনি এর আগে যে ঘটনাগুলো বলছিলেন সেইগুলো আসলে সত্য। ওনারা সবাই মিলে চেষ্টা করে বিভিন্ন রকম হর্ন দিয়ে, চিল্লায়, বিভিন্ন রকমভাবে ওই বাচ্চাগুলোকে নিবৃত করার চেষ্টা করছিলেন, কিন্তু আসলে কোনোটাই কিছু হয় না। ওনারা ইমার্জেন্সি ট্রেনের ব্রেক করেন এবং ট্রেনের ব্রেক করার সাথে সাথে ওই জায়গায় একটি দুর্ঘটনা ঘটে। আসলে ব্যাপারটি হচ্ছে দুর্ঘটনা ঘটার কারণ ওখানে ট্রেন লাইনটি কাটা ছিল। ওই দুর্ঘটনা ঘটার কারণে ওই ট্রেনের প্রায় 3 জন লোক মারা যায় এবং ড্রাইভিং যারা করছিলেন, যারা ট্রেনটি অপারেট করছিলেন, ওনাদের ভিতর থেকে 2 জন চাকরিচ্যুত হন। আমার সাথে ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনিও চাকরিচ্যুত হন। পরবর্তীতে ওনার অনেক মেন্টাল সমস্যা তৈরি হয়। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন তাবিজ কবজ নিয়েছেন, কিন্তু ওনার কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হয়নি। উনি ঘুমালেই দেখতে পান কিছু বাচ্চারা ছুটে এসে ট্রেনের নিচে পড়ছে, তাদের হাত পা কেটে চারিদিকে চলে যাচ্ছে, ট্রেনের সামনে রক্ত হয়ে যাচ্ছে, ওনার রুমের ভিতরেও রক্ত হয়ে যাচ্ছে। এটি দেখে উনি আত্মচিৎকার করে ঘুম থেকে উঠে যান। অনেক বছর ধরে ওনার সাথে এই ঘটনাগুলো ঘটছে। উনি কোনোভাবেই এটির কোনো সমাধান করতে পারেননি। আসলে সব ঘটনার হয়তো সমাধান হয় না, এটিও তেমন একটি ঘটনা। ঘটনাটি আমার কাছে অনেক বেশি অদ্ভুত মনে হয়েছে। রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে ঘটনাটি সবার উদ্দেশ্যে শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।